দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামীকালকে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদ হতে যাচ্ছে। তার প্রথম মেয়াদ ছিল ২০১৬ সালের নির্বাচনে তিনি যখন ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তারপর ঠিক ২০১৭ সালের ২০ জানুয়ারি তিনি ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। তারপরে দ্বিতীয় মেয়াদে তিনি রিএলেক্ট হতে না পেরে ক্ষমতা যায় ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে। এবার আবার জো বাইডেন রিএলেক্ট হতে পারেননি, এবার ফিরে এসেছেন ঘটন অঘটন পটিয়সী ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, সবাই যেই এক ধরনের সংশয়ে আছে বা এক ধরনের আগ্রহ নিয়ে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে, তিনি এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ক্ষমতা গ্রহণের অর্থাৎ শপথ গ্রহণের প্রথম দিনই তিনি অন্তত ১০০টি নির্বাহী আদেশে সই করবেন। তো শেষ পর্যন্ত নির্বাহী আদেশ এতগুলোতে তিনি সই করেন কিনা সেটা দেখার বিষয়। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে তিনি তার প্রথম মেয়াদে ২২০টির মতো নির্বাহী আদেশে সই করেছিলেন। তা অবশ্য জো বাইডেনের সময়ে এর ৭২টিই বাতিল হয়ে যায়, নতুন আদেশ দিয়ে প্রতিস্থাপিত হয়। তো দেখা যাক যে এখন পর্যন্ত তিনি শতাধিক নির্বাহী আদেশের কথা বললেও ঠিক কোন কোন বিষয়ের আদেশ আসতে যাচ্ছে সে বিষয়ে পরিষ্কার জানাননি। তবে তার সম্ভাব্য হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার, যিনি তার প্রথম মেয়াদেও তার কর্মী বাহিনীর মধ্যে ছিলেন উঁচু পদে, সেই স্টিফেন মিলার কিছু কিছু জায়গা জানিয়েছেন কি কি থাকতে পারে। এর মধ্যে মোটা দাগে যে বিষয়গুলো আসছে সেটা একটা অংশ আসবে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়াদিতে, আরেকটি আসবে অভিবাসন নিয়ে বা নাগরিকত্ব এর সাথে যুক্ত আছে, নাগরিকত্বের প্রসঙ্গটি নিয়ে আমরা আলাদাভাবে একটু কথা বলবো। কিছু আছে বাণিজ্য, যেটা আপনারা জানেন যে বাণিজ্য নিয়ে উনি প্রথম মেয়াদেও কিন্তু বাণিজ্য যুদ্ধ, আমরা খুব রেগুলারলি এই টার্মটা ব্যবহৃত হয়েছে চীনের সাথে, তিনি যে শুল্কারোপের নিয়ে পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে যে এক ধরনের দ্বৈরথে মেতেছিলেন সেটাকে বাণিজ্য যুদ্ধ বলা হয়। এবারও সেরকম একটা কিছুর আশঙ্কা আছে। আরেকটি জ্বালানি। তো আমরা প্রথমে দেখি যে প্রথম মেয়াদে প্রথম দিন আসলে ক্ষমতা গ্রহণের প্রথম দিন ট্রাম্প আসলে কয়টি নির্বাহী আদেশে সই করেছিলেন। প্রথম দিন তিনি একটি মাত্র নির্বাহী আদেশে সই করেছিলেন, সেটি ছিল ওবামা কেয়ার। তো এবার তিনি বলছেন শতাধিক নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন। এর মধ্যে অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে থাকছে কিছু আছে যেমন সীমান্ত নিরাপত্তা, মেক্সিকো সীমান্ত বা দক্ষিণ সীমান্ত নিয়ে সেখানে তিনি এবারও তার নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে একটি সীমান্ত দেয়াল তৈরি করা, সেটা কত দৈর্ঘ্যের, ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সীমান্ত দেয়াল তৈরির প্রতিশ্রুতি তিনি দিয়ে রেখেছেন। এবারও সেই অনুপাতে সেই বিষয়ে তিনি একটি নির্বাহী আদেশ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মিলার আমাদের জানাচ্ছেন এছাড়া শরণার্থীদের ফিরিয়ে দেয়া, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেই একটি বিধি আছে যেটা টাইটেল 42 নামে পরিচিত, সেই টাইটেল 42-তে বলা আছে শরণার্থী হিসেবে বিশেষত স্বাস্থ্যগত বা সহিংসতা থেকে পালিয়ে আসা এই ধরনের যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চাইবে যুক্তরাষ্ট্র তাদের গ্রহণ করবে। তারপর যাচাই বাছাই শেষে তারা কি স্টেটাসে যুক্তরাষ্ট্রে থাকবেন বা কতদিন থাকবেন সেটা নির্ধারিত হবে। অর্থাৎ প্রথমেই সেই পালিয়ে আসা মানুষদের বা বিভিন্ন প্রয়োজনের কারণে আসা মানুষদেরকে আশ্রয় দেওয়ার একটা বিধি কিন্তু যুক্তরাষ্ট্রে আছে। এই বিধিটি ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দেওয়ার জন্য একটি আদেশ দিতে পারেন। আরেকটি আসছে ডিপোর্টেশন সম্পর্কিত আদেশ, অর্থাৎ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আছেন এমন যে অভিবাসীরা আছে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্পর্কিত একটি নির্বাহী আদেশ প্রথম দিনে বা প্রথম সপ্তাহে, ট্রাম্প যদিও বলছেন প্রথম দিনেই তিনি শতাধিক নির্বাহী আদেশে সই করবেন, সেটা না হলেও ধারণা করা হচ্ছে, বিশ্লেষকরা বলছেন প্রথম ১-২ সপ্তাহের মধ্যেই বেশ কিছু নির্বাহী আদেশে তিনি সই করতে পারেন। তৃতীয়টি আইস পুলিশ। আইস পুলিশ কি? আইস পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অথরিটি, সংক্ষেপে এটাকে আইসিই বা আইস বলা হয়। এরা মূলত অবৈধ অভিবাসীদের পাকড়াও করে আটক কেন্দ্রে রাখে, তারপর বিচার প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর কোনো সিদ্ধান্ত যদি হয় সেটা তারা করার ক্ষেত্রে সহযোগিতা করে। এই আইস পুলিশ। ট্রাম্পের প্রথম মেয়াদে কিন্তু এই আইস পুলিশ
বিচার বিভাগের আদালতের প্রাঙ্গণ থেকেও অভিবাসীদের গ্রেপ্তার করেছে, আটক কেন্দ্রে নিয়ে গেছে, এবং এটা ব্যাপক সমালোচিত একটি বিষয় ছিল আইস পুলিশ। এবারও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আইস পুলিশের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানো, প্রায় দ্বিগুণ করা, অর্থাৎ আইসের যেই অভিযান সেটা ব্যাপকভাবে বাড়তে পারে। এক্ষেত্রে আমরা দেখছি যে অভ্যন্তরীণ যে বিষয়, এর একটি বড় অংশ জড়িয়ে আছে অভিবাসন। আমরা শুরুতেই বলেছি ট্রাম্পের এবারের যে নির্বাহী আদেশগুলো, এর মধ্যে এই অভিবাসন বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে। এছাড়া আরেকটি বেশ আগ্রহ উদ্দীপক একটা বিষয় তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোষণা। এই ঘোষণা বাতিলের ক্ষেত্রে, অর্থাৎ জন্মসূত্রে আর কেউ যুক্তরাষ্ট্রের যেন নাগরিক হতে না পারেন, সেই নাগরিকত্বের বিধিটি তিনি পুনর্মূল্যায়নের জন্য একটি নির্বাহী আদেশ দেওয়ার চেষ্টা করবেন। তবে এই ধরনের বিষয়ে নির্বাহী আদেশ দিয়ে এইটা আসলে কতটুকু ট্রাম্প করতে পারবেন সে নিয়ে সংশয় আছে, কারণ জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করা আছে যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীতে। তো সংবিধানের সংশোধনী বাতিলের ক্ষেত্রে একটি সাধারণ প্রক্রিয়া বা যে বিধি আছে সেই বিধি মোতাবেক এই বিষয়ক একটি প্রস্তাব প্রথমে হচ্ছে নিম্নকক্ষে যেতে হয়, সেখানে 2/3 ভোটে সেটি যদি পাশ হয় তখন এটি হচ্ছে সিনেটে যাবে, অর্থাৎ উচ্চকক্ষে যাবে। সেখানে 2/3 ভোটে যদি এটাই পাশ হয়, দেন এই সম্পর্কিত নতুন সংশোধনী আসতে পারে। ফলে এই সম্পর্কিত নির্বাহী আদেশের মধ্য দিয়ে ট্রাম্প এই বিধিটি বাতিল করতে পারবেন এমনটা আসলে সম্ভাবনা ক্ষীণই বলতে হবে। অভ্যন্তরীণ আরেকটি বিষয় যেটি আছে সেটি হচ্ছে ফেডারেল কর্মী বাহিনীতে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি, যেটাকে বলা হচ্ছে, যেটা বাইডেন প্রশাসন বিশেষভাবে গুরুত্ব দিয়েছিল। এই অন্তর্ভুক্তি অর্থাৎ বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি সকল লিঙ্গ, ধর্ম, জাতি, যে কোনো বিশেষে এই বৈচিত্র্যকে নিশ্চিত করার একটা চেষ্টা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে করা হবে, সেই বিষয়টি উনি বাতিল করে দিতে চাইছেন। আরেকটি সেটি খুবই সিগনিফিক্যান্ট, সেটি হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যুতে তিনি লৈঙ্গিক পরিচয় বদল করে যারা নারী থেকে পুরুষ বা পুরুষ থেকে নারী হবেন, বা যে শিশুরা জন্মের পরে যাদের লৈঙ্গিক পরিচয় বদলানো হয়, সেই অংশটি আপনার তাদেরকে পাবলিক স্কুল অর্থাৎ সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে এবং সেনাবাহিনী, বিশেষত সেনাবাহিনীতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ রাখার যে বিধিটি আছে সেটি বাতিল করার একটি নির্বাহী আদেশে তিনি সই করতে পারেন। তৃতীয় আরেকটি যে জায়গা আছে সেটি হচ্ছে সেনাবাহিনীতে, ফেডারেল কর্মী বাহিনীর কথা বলা হলো। সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে একটি বিষয় ভেতর থেকে, বিশেষত কট্টরপন্থীদের বা রক্ষণশীলদের তরফ থেকে উঠে আসছে যে সেনাবাহিনীর যেই অনফিল্ড ওয়ারে যারা যায় সেখানে নারী সেনাদের না রাখা। তো সেই ধরনের একটি আদেশও ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ গেল অভ্যন্তরীণ বিষয়। অভিবাসনের প্রসঙ্গটি এর মধ্যে চলে এলো। অভিবাসনের প্রসঙ্গটি আমি আরেকবার যদি বলি, সেটি হচ্ছে শরণার্থী আর আগের মতো করে গ্রহণ করবে না, শরণার্থী ফিরিয়ে দেওয়ার একটা বিধি আসতে পারে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের প্রথম ধাপে হয়তো যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর একটি আদেশ আসতে পারে। আরেকটি হচ্ছে মেক্সিকো বা কানাডা থেকে অনুপ্রবেশের ক্ষেত্রে একটি বিধি আসতে পারে যে মেক্সিকোতে থেকে আবেদন করো, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের অবস্থানের জন্য আবেদন না করে মেক্সিকো সীমান্ত থেকেই, সীমান্তের ওপারে থেকে মেক্সিকোতে অবস্থান করেই হচ্ছে আবেদন করতে হতে পারে। এই একটা জায়গা গেল। আরেকটি বড় জায়গা হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে আগেই বলেছি যে ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী, সুতরাং তিনি হচ্ছে বরাবরই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বা তার মাগা প্রকল্প যেটা, সেইটা দিয়ে হচ্ছে তিনি মূলত এই বাণিজ্যিক লড়াইটাই করতে চান। তার কথা হচ্ছে যত দেশের সাথে বাণিজ্য ঘাটতি আছে যুক্তরাষ্ট্রের সাথে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ইম্পোর্ট করে বেশি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংশ্লিষ্ট দেশ নেয় কম। তো এই ধরনের যে যতগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক আছে বা দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি আছে সবগুলো তিনি নবায়ন করবেন এবং সেখানে অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থকে, বাণিজ্যিক স্বার্থকে সর্বাগ্রে দেখা হবে। তো এই জায়গায় কানাডার সাথে কানাডার সাথে বাকযুদ্ধ আমরা এর মধ্যেই চাক্ষুষ করেছি। মেক্সিকো নিয়ে তার বক্তব্য অনেক পুরনো, প্রথম মেয়াদ থেকে শুরু করে বা প্রথম মেয়াদে আসার আগে থেকেই তিনি এই কাজটি করে আসছিলেন।
আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে এসে 6টি মুসলিম দেশ থেকে যে কোনো ধরনের অভিবাসী গ্রহণে বা যুক্তরাষ্ট্রে প্রবেশে একটা নিষেধাজ্ঞায় নির্বাহী আদেশ দিয়েছিলেন। সেরকম একটি নির্বাহী আদেশ এবারও আসতে পারে। তো সেক্ষেত্রে আর বাণিজ্যের ক্ষেত্রে এরই মধ্যে তিনি জানিয়ে রেখেছেন চীনের সাথে বাণিজ্যিক যে লড়াই, সেই বাণিজ্যিক লড়াইয়ে এবার তিনি বিদ্যমান শুল্কের ওপর তিনি 10% বেশি হারে শুল্ক আরোপ করবেন। একইভাবে মেক্সিকোর ক্ষেত্রে বলা হয়েছে, কানাডার ক্ষেত্রে বলা হয়েছে। মেক্সিকো পাল্টাভাবে জানিয়ে দিয়েছে যদি আমেরিকা এই ধরনের কোনো শুল্ক আরোপ করে তাহলে মেক্সিকো একই ধরনের শুল্ক আরোপের পথে হাঁটবে। চীন বলার অপেক্ষা রাখে না, এ ধরনের শুল্ক আরোপ করলে গেলোবারের মতো চীনও তার প্রত্যুত্তর দেবে হয়তো। সুতরাং বাণিজ্যের ময়দানটা গোটা বিশ্বেই একটু উত্তেজনা ছড়াবে বলে মনে হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো পদক্ষেপ নেন। এবং এখন পর্যন্ত তার বক্তব্য বা প্রজেক্ট 2025 যেটা তার নির্বাচনী প্রচার অভিযান শুরুর বহু আগেই গঠিত হয়েছিল, রিপাবলিকান যেই এস্টাবলিশমেন্ট, তার যে বিশ্বস্ত বন্ধুরা তারা মিলে, এখানে স্টিভ ব্যাননের কথা বলতে হবে, ইলন মাস্কের কথা বলতে হবে, তারা মিলে কিন্তু এই প্রজেক্ট 2025-এর যে খসড়া, সেখানে এই বিশেষ বাণিজ্যিক লড়াই যেটা, সেটার এক ধরনের ছক কাটা আছে। আরেকটি জায়গা যেটা, সেটা হচ্ছে ইরানের উপরে বিশেষভাবে বলা হয়েছে, আমরা সিএনএনে দেখেছি সম্ভাব্য নিষেধাজ্ঞার কাতারে আছে ইরান। ইরানের ওপরে এবার তিনি কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। এটার সাথে এবার চতুর্থ যেই ক্ষেত্রটি, সেটি হচ্ছে জ্বালানির প্রসঙ্গ এলেই ইরানের প্রসঙ্গটি কিছুটি বোঝা যাবে। জ্বালানির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খুব ইন্টারেস্টিং একটি পজিশন নিয়েছেন। তিনি বলছেন তার ভাষায় ড্রিল বেবি ড্রিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রে যতগুলো জ্বালানি তেলের খনি আছে সবগুলো খনি থেকে আরও বেশি পরিমাণ হচ্ছে জ্বালানি তেল উত্তোলনের কথা তিনি বলছেন। একই সাথে তিনি বলছেন এলএনজি অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের যে রপ্তানি, সেটি ব্যাপকভাবে বৃদ্ধির কথা। এই এলএনজি রপ্তানি যদি বাড়ানো হয় তাহলে কিন্তু মূল প্রতিযোগিতার ক্ষেত্রটি তৈরি হবে কিন্তু রাশিয়ার সাথে। যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, তিনি বলছেন যে হোয়াইট হাউসে প্রবেশের আগেই তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। তো এখন পর্যন্ত আমরা সেটা দেখিনি, দেখা যাক উনি অভিষিক্ত হওয়ার পরে সে ধরনের পদক্ষেপ নিশ্চয়ই আসবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাটা জরুরিও বটে। এই পর্যায়ে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের আন্তরিকতা বলি বা বাইডেন প্রশাসনের শেষ সময়ের বোধোদয় বলি, যে কারণেই হোক না কেন গাজা যুদ্ধে এক ধরনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। সুতরাং দুটি বড় যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প যেটা বলছিলেন বারবার করে, যুদ্ধ চাই না, আমরা বাণিজ্য করতে চাই, আমরা ব্যবসা করতে চাই। তো সেই জায়গাটাতে কিন্তু ইতোমধ্যে তিনি হোয়াইট হাউসে প্রবেশের আগেই গাজার একটা মীমাংসা কিন্তু কিছুটা হলেও হয়েছে। আর ইউক্রেন ওয়ার, সেটার ক্ষেত্রেও আশা করি তেমন কিছু যদি ঘটে। কিন্তু এক্ষেত্রে এই যে এলএনজি প্রজেক্ট বা হচ্ছে ড্রিল বেবি ড্রিল অর্থাৎ অতিমাত্রায় জ্বালানি তেল উত্তোলন, এটার সাথে দুটি বিষয় সরাসরি যুক্ত আছে। একটি হচ্ছে ইরানের উপরে নিষেধাজ্ঞা। ইরানের উপরে নিষেধাজ্ঞা দিলে কি হচ্ছে, ইরানের উপরে নিষেধাজ্ঞা দেয়া মানে হচ্ছে একদিকে আমেরিকা বিপুল পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করছে, আরেকদিকে তেল সমৃদ্ধ দেশ হিসেবে ইরান নিষেধাজ্ঞার কারণে সেই তার উত্তোলিত তেল বিশ্ববাজারে বিক্রি করতে পারছে না। অর্থাৎ এই দুইটি ঘটনার মধ্য দিয়ে আলটিমেটলি ওপেক প্লাস কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। তো ওপেক প্লাসের চ্যালেঞ্জের মুখে পড়া, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যের বাকি যে মিত্র, সেই মিত্রদের নিয়ে আসলে ডোনাল্ড ট্রাম্প কী ধরনের পরিকল্পনার দিকে আঁকান। সেখানে তার পরীক্ষিত মিত্র হিসেবে সৌদি আরব আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, কাতার আছে। এই দেশগুলো উত্তোলিত যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেলের সাথে মার্কিন জ্বালানি তেল, সেইটা আসলে কতটুকু বাজারে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, সেটা আসলে একটু দেখার বিষয়। এর সাথে যখন এলএনজি বলি বা জ্বালানি তেল বলি, এই জায়গাটাতে বিশেষ জোর আরোপের পেছনে আরেকটা জায়গা যেটা আছে, সেটা হচ্ছে প্যারিস ক্লাইমেট অ্যাক্ট। প্যারিস জলবায়ু চুক্তি আপনারা জানেন প্রথম মেয়াদে এসেই সেটা থেকে তিনি আমেরিকাকে উইথড্র করে নিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটছেন, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি উত্তোলন বাড়ানো আসলে কিন্তু প্যারিস জ্বালানি চুক্তিকে মোটামুটিভাবে পাশ কাটিয়ে যাওয়া বা সেটাকে টোটালি
মৃত্যুর দিকে ঠেলে দেয়া, আমেরিকার মতো বড় দেশ বা উৎপাদনমুখী অর্থনীতির দেশ, সে যদি এই পথে না হাঁটে তাহলে সবচেয়ে বেশি এমিশনের দায় যার কাঁধে আছে সেই চীন কিন্তু একই পথে হাঁটবে না। সুতরাং গোটা বিশ্বের উপরে জলবায়ু চুক্তি বলি, শুল্কারোপের রাজনীতি বলি, জ্বালানি তেল উত্তোলনের রাজনীতি বলি, এই সব কিছু নতুনভাবে একটা বিশ্ব কাঠামো তৈরি করে দিতে পারে। আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য। আগামীকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হবেন। তারপর তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন। আনুষ্ঠানিকতার পর তিনি কিছু নির্বাহী আদেশে হয়তো সই করবেন। আমাদের অপেক্ষা করতে হবে তিনি আসলে কোন নির্বাহী আদেশগুলোর উপর প্রথম সই করেন। ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্ত।